তো শরিয়া আইন কি, এই ভিডিওতে আমরা সেটা দেখতে চলেছি। আর শরিয়া আইন শুনলে যেটা মনে হয় যে অনেক ভয়ঙ্কর এবং কঠোর শাস্তির আইন, ইসলামিক নিয়ম অনুসারে যে আইনগুলো, সেটা হচ্ছে শরিয়া আইন বলা হয়, এটা আমরা জানি। তো চলো এই ভিডিওতে আমরা কিছু তারও হয়তো বেশি করে আমরা জানতে পারবো শরিয়া আইন সম্পর্কে। হ্যাঁ চলো। সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, শরিয়া আইন অনুযায়ী আফগানিস্তান শাসনের পরিকল্পনা করছে তালেবান। শেষবার যখন এই সংগঠনটি আফগানিস্তানের ক্ষমতায় ছিল, তখনও ইসলামী আইনের কঠোর প্রয়োগ করেছিল দলটি। গান শোনা নিষিদ্ধ হয়ে গিয়েছিল, নারীদের জনসম্মুখে বোরকা পরা বাধ্যতামূলক করা হয়েছিল। অপরদিকে সৌদি আরব, ইরান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া সহ বিভিন্ন দেশেও শরিয়া আইনের বিধান আছে, কিন্তু সেই দেশগুলোতে এত কঠোর বিধি নিষেধ দেখা যায় না। তাহলে প্রশ্ন জাগে, শরিয়া আইন আসলে কি? এটা কিভাবে প্রয়োগ করা হয়? আরবি ভাষায় শরিয়া বলতে পথ বোঝায়, সৃষ্টিকর্তাকে খুশি করার আচরণবিধি। এর আওতায় অপরাধ, বাণিজ্য, পারিবারিক আইন সহ সবই রয়েছে। কিন্তু ধর্মনিরপেক্ষ আইনের চেয়ে এই আইনগুলো একটি আরেকটির সঙ্গে বেশি সংযুক্ত। এছাড়া মুসলিমদের জন্য নৈতিক নিয়মও ঠিক করে দেয় শরিয়া আইন। শরিয়া আইন কোরআন, হাদিস ও ইসলামী আইনি পণ্ডিতদের কাজের উপর ভিত্তি করে তৈরি। আইনগুলোয় বেশ কিছু কঠোর সাজার বিধান রয়েছে, যেমন সৃষ্টিকর্তার বিরুদ্ধে অপরাধে পাথর ছুঁড়ে মৃত্যু, ব্যভিচারের অপরাধে 100 বার কশাঘাত। কিন্তু সাজা কঠোর হলেও শরিয়া আইনের অপরাধ প্রমাণ করার মানদণ্ড অনেক কঠোর। এ কারণে সাধারণ এই ধরনের শাস্তি দেখা যায় না। যেমন ব্যভিচারের ক্ষেত্রে অপরাধ প্রমাণিত হওয়ার জন্য অন্তত 4 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য প্রয়োজন, যা বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব। চোখের বদলে চোখ নীতির ওপর ভিত্তি করে হত্যার মতো গুরুতর অপরাধের শাস্তিও কঠোর হতে পারে, কিন্তু ইসলাম অনুসারীদের দয়াশীল হতে উৎসাহিত করে। হত্যাকারীকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে খুন হওয়া ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে উৎসাহিত করে। শরিয়ার অধীনে পারিবারিক আইনে প্রাপ্তবয়স্ক হওয়ার সীমা ও বিয়ের নিয়ম নির্ধারণ করা হয়। সাধারণত এই আইনের আওতায় পুরুষরা সর্বোচ্চ 4 জন নারীকে বিয়ে করতে পারে, যদিও বর্তমানে মুসলিম দেশগুলোই এমন বহুগামিতা অনেকটাই কমে গেছে। এমনকি তিউনিশিয়ার মতো কিছু দেশে এই বিধানই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ব্যভিচার, বিয়ে বহির্ভূত যৌন সম্পর্ক, পতিতাবৃত্তি এবং পুরুষদের মধ্যে যৌন সম্পর্ককে শরিয়া আইনে জিনা হিসেবে বর্ণনা করা হয়। ধর্মীয় বিয়ে বা নিকার ক্ষেত্রে স্বামী চাইলে একপাক্ষিকভাবে সম্পর্ক ছিন্ন করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে নারীরাও বিচ্ছেদের পদক্ষেপ নিতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে তাদের আগে আদালতে পিটিশন দায়ের করতে হয়। পশ্চিমাদের কাছে শরিয়ার সবচেয়ে অপরিচিত শাখাটি সম্ভবত ব্যবসা করার আইন। আইনগুলো তৈরি করা হয়েছে কোনো ব্যবসার সকল অংশীদারদের মধ্যে ন্যায্যতা ও আস্থার উপর ভিত্তি করে। ইসলামী আইন মোতাবেক অর্থ ঋণ দেওয়া নিষিদ্ধ, বিমাও নিষিদ্ধ, যদিও সামান্য ঝুঁকি আছে এমন কিছু তহবিলের অনুমোদন রয়েছে। অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা নেই এমন চুক্তি নিষিদ্ধ। জুয়া, শূকর বা মদ সংশ্লিষ্ট সকল ব্যবসাও নিষিদ্ধ। সাধারণত ইসলামী ব্যাংকগুলো কোনো সুদ দেয় না, কিন্তু তাদের কাছে জমা রাখা অর্থ ব্যবহার করে তারা যে লাভ করে তার কিছু একটি অংশ জমাকারীদের দেয়া হয়। ঘুরে ফিরে অবশ্য তা সুদ দেওয়ার মতোই। সাম্প্রতিক সময়ে অবশ্য পারস্য উপসাগরীয় দেশগুলোই ব্যাংকিং সংশ্লিষ্ট আইনগুলো কিছুটা শিথিল হয়েছে। কম ঝুঁকিপূর্ণ কিছু বিশেষ চুক্তির আওতায় বিনিয়োগ ও বন্ধকি পরিচালনা করা হচ্ছে। প্রায় সব ব্যাংকেই একটি করে শরিয়া বোর্ড থাকে, যারা ব্যাংকের কার্যক্রম শরিয়া আইনের অধীনে হচ্ছে কিনা তা দেখভাল করে থাকে। শরিয়া আইনের কিছু অংশ কোরআন থেকে নেওয়া হলেও পুরো ব্যবস্থাটির বেশিরভাগ অংশ অন্যান্য আইনি কাঠামোগুলোর মতো পরিবর্তনযোগ্য। কিছু দেশ ইসলামী আইনের প্রদর্শনীমূলক কঠোর প্রয়োগ করে থাকে, যেমন নাইজেরিয়ার কানো রাজ্যে ইসলামী পুলিশ বাহিনী দোকানে মাথা সম্পন্ন মানেকুইন নিষিদ্ধ করেছে, যাতে করে পুতুলগুলো দেখে কারো মনে অযাচিত চিন্তা না আসে। আবার মালয়েশিয়ার মতো কিছু দেশে শরিয়া আইনের প্রভাব আরও নমনীয়। সবচেয়ে কঠোর ইসলামী সরকারগুলোর ক্ষেত্রে, যেমন সিরিয়া ও ইরাকে জঙ্গি গোষ্ঠী আইএস, সোমালিয়ার আল সাবাব, আফগানিস্তানের তালেবানের পূর্ববর্তী সরকার, প্রায় শরিয়া আইনের সবচেয়ে কঠোর প্রয়োগ দেখা গেছে। নতুন তালেবান সরকার অবশ্য আগের চেয়ে কিছুটা সংযমী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
তবে সেই প্রতিশ্রুতি কতটা সত্য তা দেখা যাবে তাদের শরিয়া আইন প্রয়োগের মধ্য দিয়ে। তবে আগে এই আইনের অধীনে ছবি তোলা নিষিদ্ধ করে দিয়েছিল তালেবান। এখন অবশ্য তালেবান যোদ্ধারা নিজেরাই ছবি তোলেন, অনেক সময় তা অনলাইনেও পোস্ট করেন। এদিকে অংশগ্রহণমূলক সরকার গঠনে ব্যর্থ হলে আফগানিস্তানে গৃহযুদ্ধ হবে, এমন মন্তব্য করেছেন ইমরান খান। মূলত এই সতর্কতা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি তালেবানদেরকে প্রতিশ্রুতি রক্ষায় আরও সময় দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, নারীদের শিক্ষা গ্রহণে বাধা দেওয়া হলে তা হবে অন-ইসলামিক। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এসব কথা বলেন। এতে তিনি বলেন, যদি আফগানিস্তানের সব পক্ষকে সরকারে অঙ্গীভূত করা না যায় তাহলে সহসাই অথবা আরও পরে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হতে পারে। এর অর্থ হবে এক অস্থিতিশীল এবং বিশৃঙ্খল আফগানিস্তান। পক্ষান্তরে তা হবে সন্ত্রাসীদের জন্য একটি আদর্শ স্থান। বিষয়টি উদ্বেগজনক। এই সময় ইমরান খান তালেবানের নতুন সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য পাকিস্তানের প্রয়োজনীয় শর্তের কথা তুলে ধরেন। এই ক্ষেত্রে তিনি বলেন, আফগানিস্তানের নতুন নেতৃত্বকে সবার অংশগ্রহণমূলক করতে হবে, মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে হবে। তালেবানদেরকে তিনি স্মরণ করিয়ে দেন যে সন্ত্রাসীরা যেন আফগানিস্তানকে ব্যবহার করতে না পারে, যে সন্ত্রাসীরা পাকিস্তানের নিরাপত্তার প্রতি হুমকি হতে পারে। সম্প্রতি তালেবানরা মেয়েদের জন্য মাধ্যমিক স্কুলের পড়ালেখা বাদ দিয়েছে। তারা শুধু ছেলে এবং পুরুষ শিক্ষকদের শিক্ষকতার অনুমোদন দিয়েছে। এর প্রেক্ষিতে ইমরান খান বিশ্বাস করেন, মেয়েরা সহসায় স্কুলে যোগ দিতে পারবে। তার মতে, মেয়েদেরকে পড়াশোনার বাইরে রাখা হলে তা হবে অন-ইসলামিক। তারা ক্ষমতায় আসার পর যে বিবৃতি দিয়েছে তা ছিল উৎসাহমূলক। আমি আশা করি তারা মেয়েদেরকে স্কুলে যাওয়ার অনুমোদন দেবে। মেয়েদেরকে শিক্ষিত করা উচিত না বলে তারা যে ধারণা পোষণ করেন তা ইসলাম সম্মত নয়। ধর্মের সঙ্গে মেয়েদের শিক্ষিত হবার কোনো সম্পর্ক নেই। গত সপ্তাহে তালেবানরা সিদ্ধান্তে জানায় যে মেয়েদেরকে স্কুলে পাঠানো থেকে বিরত রাখতে হবে। এতে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা হয়। এর প্রেক্ষিতে তালেবান মুখপাত্র পরে ব্যাখ্যা দেন যে মেয়েরা যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসরুমে ফিরবে, কিন্তু কবে নাগাদ তারা পড়াশোনা শুরু করতে পারবে অথবা কী ধরনের শিক্ষা তারা গ্রহণ করতে পারবে তা নিশ্চিত নয়। তালেবানদেরকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে পাকিস্তান যে শর্ত আরোপ করেছে, বাস্তবে তালেবানরা তা মেনে চলবে কি? এই প্রশ্নের উত্তরে ইমরান খান আবারও বলেন, তাদেরকে আরও সময় দেওয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের। এখনই এই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। তিনি আশা করেন আফগান নারীরা তাদের যথোপযুক্ত অধিকার বুঝে পাবেন। তিনি আরও বলেন, অন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে কিনা সেই সিদ্ধান্ত নেবে। এই ভিডিওতে আমরা দেখলাম যে শরিয়া আইন সম্পর্কে কিছুটা বলা হয়েছে এখানে, আর অনেক কিছু আমার মনে হয় এর ভেতরে ছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেগুলো এখানে পুরোপুরিভাবে বর্ণিত হয়তো নয়। আর যেখানে কিছু কিছু জিনিস জানতে পারলাম যে নারীদের শিক্ষার একটা মানে বিধিনিষেধ রয়েছে শরিয়া আইনের অনুযায়ী, এবং কিছু কিছু অন্যায়ের একদম কঠোর শাস্তি রয়েছে। এই জিনিসটা আমরা দেখতে পেলাম, জানতে পারলাম। তবে আমার মনে হয় যে এটা এখনকার দিনে শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, সেই পুরুষ হোক নারী হোক। আগে পড়াশোনাটা থাকে না, তারপরে অনেকজন মানে ক্ষমতায় আসার পর তারা বলেছেন যে মেয়েদেরও একটা শিক্ষার দরকার, না হলে তারা বিভিন্ন মানে তাদের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে, এটা নিজেদের দেশেরই ক্ষতি হবে। তারা যে আধুনিক চিন্তাধারা, এই যে সমাজের সাথে কিভাবে মিশতে হয়, তারা তো সেই শিক্ষাটাও পাবে না। তার জন্য অবশ্যই তাদের শিক্ষার প্রয়োজন। একদমই তাই। আর এই আপনারা কমেন্ট করে বলুন যে এর মধ্যে কোন আইনটা, কোন শরিয়া আইন আপনার মনে হয় যে সবচেয়ে বেশি কঠোর, এবং পৃথিবীর কোন কোন দেশে এখন শরিয়া আইন আছে। আমি যেটা জানি যে আফগানিস্তানে রয়েছে শরিয়া আইন, ইরানে রয়েছে কিনা আমার ঠিক আইডিয়া নেই, কিছুটা আমার মনে হয় রয়েছে। কারণ ইরানে কিছুদিন আগে প্রোটেস্ট হচ্ছিল, যেটা আমরা শুনছিলাম। আর কোন কোন দেশে শরিয়া আইন রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনারাও জানান যে কোন আইনটা এর মধ্যে সবচেয়ে বেশি কঠোর। হ্যাঁ, ওকে। তো আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়েক্ট করতে পারি সেটাও অবশ্যই কমেন্ট করে জানান। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।